সম্পূর্ণ এটা নওশাদ সিদ্দিকীর প্ররোচনায় সোনপুরে এই পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর, এই ধরনের ঘটনা ঘটেছে। হামলা চালিয়েছে কারা? হামলা চালিয়েছে মিটিং যারা আন্দোলনকারী। হ্যাঁ, আর কিভাবে হামলার ঘটনাটা ঘটলো? এখানে আমরা ডিউটি করছিলাম, রাস্তা অবরোধ করেছে। আমরা বলি রাস্তা ছেড়ে দাও, রাস্তা অবরোধ করো না। হঠাৎ আমাদের উপরে চলে হয়েছে এবং আমাদেরকে বিশাল মার মেরেছে। ওখানে সোনপুরে একটা আইএসএফের জমায়েত ছিল, সেখানে পুলিশ প্রশাসন যখন সেখানে আসে, আমাদের কাছে যা খবর আছে সেই পুলিশদের মারধর করা হয়, 5খানা গাড়ি সেখানে অগ্নিসংযোগ করা হয় এবং আমাদের যত গাড়ি টাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে। সংখ্যাটা কত ছিল তাদের আন্দোলনকারীদের? প্রায় 5-7 হাজার। যদি কারো আন্দোলন করার এতই ইচ্ছা থাকে দিল্লিতে চলে যান না। এই আইনটা তো দিল্লি পাস করেছে, এই আইনটা তো আমাদের রাজ্য পাস করেনি, রাজ্যের বিধানসভা পাস করেনি, কেন্দ্রীয় সরকার পাস করেছে। আর আপনারা পুলিশ ছিলেন কতজন? আমরা পুলিশ ছিলাম 30-32 জন মতো। কি দিয়ে মারধর করা হয়েছে আপনাদেরকে? লাঠি চার্জ করেছে, আমার লাঠি মেরেছে। রাস্তা অবরোধ করার যদি ঝোঁক হয় তা দিল্লিতে গিয়ে করুক, তবে তো বাতরে বেটা বলবো। ধরিয়ে দিয়েছে পেট্রোলের গাড়িতে সব। ওরা কি পেট্রোল সঙ্গে নিয়ে এসেছিল? গাড়িতে পেট্রোল, ওদের সব ওই পেট্রোল ছিল, গাড়ি ছিল, জ্বালিয়ে দিয়েছে। আপনাদের কতজন আহত হয়েছে? কতজন আহত হয়েছে? এবং কষ্ট হচ্ছে খুব। কতজন আহত হয়েছে আপনাদের? 40 আমার কাছে আছে। আপনার নাম কি? আমার নাম শেখ শরীফ হোসেন। আর কতজন? 15 জন না 17 জন বললেন আহত? সব হসপিটালে আছে স্যার। কি বলবেন আজকে যে ঘটনাটা ভাঙড়ে ঘটেছে, যে পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ আপনাদের বিরুদ্ধে, কি বলবেন? আমরা প্রথম থেকেই বলছি যে আমাদের এই লড়াই আন্দোলনে বিজেপি এবং তৃণমূল এবং সর্বোপরি অন্যান্য রাজনৈতিক দল তারা আইএসএফ সিজে আমাদের দলে ঢুকে গিয়ে এই সমস্ত হিংসাত্মক ঘটনা ঘটিয়ে মার্কেটে ছাড়ার চেষ্টা করবে, আমাদের গায়ে স্ট্যাম্প মেরে দেওয়ার চেষ্টা করবে। কারণ আমরা বারবার আইএসএফ এর উপর, আপনারা দেখেছেন রাজ্য সরকার এবং রাজ্য সরকারের পুলিশ, যিনি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আমাদের উপর আক্রমণ নামিয়ে এনেছে। আপনারা দেখেছেন 23 সালে আপনারা ঘটনা জানেন যে 21শে জানুয়ারি আমাদের উপর কিভাবে মমতা ব্যানার্জির পুলিশ ধর্মতলায় কিভাবে আমাদের উপর আক্রমণ নামিয়ে এনেছিল। আমাদের মোবাইল সিজ করা হয়েছিল, আমাদের বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে আমাদেরকে ট্যাগ লাগানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেননি। ঠিক তেমনি আজকে আমরা বারবারই রাজ্য সরকারের কাছে আমরা পারমিশনের জন্য বলেছিলাম যে আমাদের এই রুটে মিছিল হবে, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় তিনি ওয়াকআপ বিল বিরোধী তিনি প্রচার করার চেষ্টা করছেন। তো আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি জোট বেঁধে আজকে আমাদের আইএসএফ সাজিয়ে আমাদের মিছিলে আমাদের দলে ঢুকিয়ে দিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করেছে এবং তার ফলশ্রুতি ভাঙড় আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ভাঙড়ের যতগুলো আমাদের কর্মী নেতা আছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রত্যেক একবার করে জেল খাটিয়ে এসেছে। কারণ তাদের কারো মিথ্যে মামলা, রাত্রিবেলা বাড়িতে গিয়ে দরজায় ধাক্কা মারা, এই নানান ঘটনা প্রতিদিন পুলিশ প্রশাসন আমাদের কর্মীদের কার অঙ্গুলি হেলনে হচ্ছে আমরা জানি না, কিন্তু আমরা জানি জবে থেকে শওকত মোল্লা এই ঘটনা ওখানে অবজারভার হয়েছে, তারপর থেকে আগে তো আরাবুল ছিল, আরাবুলকে রিজেক্ট করেছে, তার পার্টি রিজেক্ট করেছে, ভাঙড়ের মানুষ রিজেক্ট করেছে, এবং জবে থেকে শওকত মোল্লা চক্রান্ত করে আমাদের কর্মীদেরকে ফাঁসানো। আলটিমেট এই ঘটনার সঙ্গে শওকত মোল্লা জড়িয়ে আছে। যদি পূর্ণাঙ্গ তদন্ত হয় তাহলে বোঝা যাবে যে এই ঘটনা ঘটেছে শওকত মোল্লার লোকজন। আজকে যে আপনাদের প্রোগ্রাম ছিল শিয়ালদা থেকে জমায়েত হওয়ার কথা, কিন্তু রীতিমতো বৈরামপুরে পুলিশ প্রশাসন আইএসএফ কর্মীদেরকে আটকেছে এবং তাদের উপরে লাঠিচার্জ করছে, এবং আজকে সন্ধেবেলা দেখলাম শওকত মোল্লা ভাঙড়ে ওয়াকআপ নিয়ে প্রতিবাদ সভা করছে, কিন্তু শওকত মোল্লাকে আটকাচ্ছে না, আপনাদের কর্মীদেরকে আটকাচ্ছে কেন লাঠিচার্জ করছে? তাহলে এটা তো পরিষ্কার ভাবে ওরা ওয়াকফ সম্পত্তির বিলের মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে 3 জন সাংসদকে ভোট দিলেন না লোকসভায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী ফিরহাদ হাকিম বলছে দিল্লি গিয়ে মুভমেন্ট করতে। পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির একটা গোপন সেটিং আছে। কারণ ওয়াকফ বিল নিয়ে
যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধিতা করবেন, বিজেপি রাস্তায় আছে তার বিরুদ্ধে, তখন তিনি কোনো পুলিশি স্টেপ নিচ্ছেন না। যখন শুভেন্দু অধিকারী বলছেন যে আমরা ক্ষমতায় আসলে বিজেপির মুসলমান এমএলএদেরকে আমরা রাস্তায় ছুঁড়ে ছুঁড়ে মারবো, তার বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না। আর নওশাদ সিদ্দিকী যখন পার্লামেন্টে ওয়াকফ বিল পাশ হয়ে গেলে, যখন সুপ্রিম কোর্টে মামলা করতে যাচ্ছেন, তখন নওশাদ সিদ্দিকীকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নোটিশ পাঠাচ্ছেন। এর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলায় পদ্ম চাষের যে অঙ্গীকার করেছেন নাগপুরে গিয়ে 2023 সালে, এবং আরএসএস এর যে মানস কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, তার পূর্ণাঙ্গ এই তার কাজকর্মের মধ্য দিয়ে বাংলার মানুষ বুঝতে পারছে। আজকে শওকত মোল্লা ওয়াকফ বিলের বিরুদ্ধে, শওকত মোল্লাকে একবার প্রশ্ন করে দেখুন না, আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন না, চলুন না একসাথে সুপ্রিম কোর্টে গিয়ে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আমরা মামলা ঠুকে আসি, কারণ 16 তারিখে তার শুনানি আছে। করবেন না, তিনি ধোঁকা দিতে চাইছেন। কারণ এই বাংলায় পদ্ম ফুলের চাষ, এই বাংলায় আরএসএস এর ক্যাম্প করার সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, তার সরকার করে দিয়েছেন। তাহলে রীতিমতো আজকের যে প্রোগ্রামে পুলিশ প্রশাসনের উপরে হামলা চালানো এবং পুলিশ প্রশাসনের গাড়ি জ্বালানো, তাহলে এটা কি একটা দাঙ্গা লাগানোর পরিকল্পনা? ডেফিনেটলি হিন্দু মুসলমানের ভোটকে ভাগ করা তৃণমূল আর বিজেপির যে বাইনারি পলিটিক্স। শুভেন্দু অধিকারী কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের দীর্ঘদিন মন্ত্রী, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আসার জন্য চপ্পল পরে পুলিশের সাপ্লাই কারা দিয়েছিল, তা সে কথা তো শুভেন্দু অধিকারী বলেছেন, তার বাবাও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এই যে বড় ষড়যন্ত্র, এই যে গভীর ষড়যন্ত্র, তো সেই ষড়যন্ত্র আজও নওশাদ সিদ্দিকীর সঙ্গে প্রতি পদে পদে, এবং আমাদের আইএসএফ কর্মীদের সঙ্গে যে গভীর ষড়যন্ত্রে বিজেপি এবং তৃণমূল তার বাইনারি পলিটিক্সের মধ্য দিয়ে আজকে আমাদের কর্মীদেরকে ফাঁসানোর জন্য এই শওকত মোল্লার নেতৃত্বে বড় প্ল্যান তৈরি করা হয়েছে ওখানে।